নজর রাখবো পরবর্তী সংবাদে। গতকাল দেখিয়েছিলাম ভারতের পতাকা পদদলিত বাংলাদেশে। গতকালকের এই ছবির পর আজকে ফের একবার ভারতের জাতীয় পতাকা অসম্মানিত। বাংলাদেশের বুকে আরো একবার উঠে আসলো সেই ছবি। দেখাচ্ছে এই মুহূর্তে টিভির পর্দায় নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ধরা পড়েছে ভারতীয় জাতীয় পতাকাকে অসম্মান করার ছবি। দেখতে পাচ্ছেন নিচে ভারতীয় জাতীয় পতাকা আঁকা, এবং সেটা একেবারেই ন্যায়সঙ্গত নয়, এবং যে আঁকা হয়েছে সেই আঁকাটাও ভুল রয়েছে। তীব্র ক্ষোভ ভারতের, বাংলাদেশে চলছে তীব্র ভারত বিরোধিতা। টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক মণিময় রয়। মণিময়, দা নিউজ ভান্ডারের লাইভে আপনাকে স্বাগত। বাংলাদেশের মাটিতে ফের একবার ভারত অসম্মানিত, ভারতের পতাকাকে আরো একবার ধুলোয় মেশানো হচ্ছে, কি বলবে? আমি এগুলি কি বলার আছে, কালকেও বলেছিলাম যে অসভ্যদের নিয়ে নতুন করে কিছু বলার নেই। এরা ইতিহাসও জানে না, লেখাপড়াও জানে না। এদের এই নোয়াখালীতেই রায়ট, দ্যাট ইজ ব্যাপক দাঙ্গা হয়েছিল স্বাধীনোত্তর ভারতবর্ষে। গান্ধী নিজে দৌড়ে এসেছিলেন এবং এই দাঙ্গা থামানোর ক্ষেত্রে মহাত্মা গান্ধীর একটা বড় ভূমিকা রয়েছে। নোয়াখালীর যদি কেউ কোনো মানুষ জীবিত থাকেন তৎকালীন সময় তারা জানেন বিষয়টা। এরা এছাড়া 1971 সালের 16ই ডিসেম্বর ওরা যখন স্বাধীনতা পেল, এই স্বাধীনতা পাওয়ার সময় ভারতবর্ষের কি ভূমিকা ছিল তারা জানে। এরপরে ভারতীয় জাতীয় পতাকাকে এইভাবে অপমানিত করা, এইভাবে লাঞ্ছিত করা, এটা কোনো সভ্য দেশে কোনো মানুষ এটা মেনে নিতে পারে না। স্বাভাবিকভাবেই ভারতবাসী হিসাবে আমি জঘন্য এই কাজের নিন্দা করছি। এই ধরনের ঘটনা যে ঘটছে সবচেয়ে আশ্চর্য লাগছে আমার, যিনি এখন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন, নোবেল প্রাইজ পাওয়া একজন ভদ্রলোক, তিনি এই ব্যাপারগুলি দেখেও কেন চুপচাপ রয়েছেন? এটা গেল একটা বিষয়। গতকাল যেটা নিয়ে আলাপ করেছি, এই আলাপ করার সুবাদে আমরা দেখেছি খুব রিঅ্যাকশন এসছে বিভিন্ন জায়গা থেকে। ভারতবর্ষের সমস্ত ধরনের মানুষ তার প্রতিবাদ করেছে। ভারত সরকার এখনো এই জাতীয় পতাকা নিয়ে কিছু বলেননি। এটা ওখানে একজন ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটা তাদের নিজস্ব ব্যাপার, ভারত সরকার ঠিকই বলছে। কিন্তু কথা হচ্ছে যে এই যে জাতীয় পতাকা যেভাবে আমাদের পা দিয়ে অপমানিত করা হচ্ছে, জাতীয় পতাকাকে লাঞ্ছিত করা হচ্ছে, এই বিষয়টা ভারত সরকার কেন জানার পরেও চুপচাপ রয়েছে? আমার কাছে খুব অবাক লাগবে। যাই হোক, এটা কারোর আভ্যন্তরীণ বিষয় না, এটা ভারতের জাত্যাভিমানের বিষয়। ভারত একটা জাতি, এই জাতির কাছে অত্যন্ত লজ্জাজনক। আমরা তীব্র ভাষায় তার নিন্দা করছি। আর সবচেয়ে বড় কথা, নিন্দা করব কার বিরুদ্ধে? এমন একটা দেশে, যে দেশ ভারত স্বাধীন করে দিয়েছে, ভারতের রক্ত যে দেশের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে ব্যাপকভাবে ক্ষয় হয়েছে, সেই দেশটি এইভাবে একটা আচরণ করতে পারে ভাবলেও লজ্জা হয়। আসলে আমাদের লজ্জা হয় কেন? আমরা স্বাভাবিকভাবেই সভ্য জগতের মানুষ, তো ফলে এই অসভ্যতাই দেখলে স্বাভাবিকভাবেই লজ্জা হয়। এর থেকে খারাপ কথা আমার মুখে আসছে না। লজ্জায় মাথা হেঁটে হয়ে আসছে যে একটা জাতি, যে দেশের জাতীয় পতাকাই হোক, ভারতবর্ষে এখন কালকে থেকে শুরু হয়ে গেল বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো, এটা কি আমরা সমর্থন করব? নিশ্চয়ই না। কিন্তু বাংলাদেশে দাঁড়িয়ে যে ঘটনাগুলি ঘটছে, কতগুলি অশিক্ষিত বর্বর এই কাজগুলি করছে, তাদের সংখ্যা ন্যূনতম। সকালবেলা একটা খবর পেয়েছিলাম যে ওখানকার হাইকোর্ট ইসকনকে যে বন্ধ করে দেওয়ার ব্যাপারে ওদের দাবি নাকচ করে দিয়েছে। হাইকোর্ট মানতে চায়নি। হাইকোর্ট বলেছে না, এটা হবে না। এইটা শোনার পরে আমার মনে হয়েছিল যে হয়তো বাংলাদেশ আবার নিজস্ব জায়গায় আসার চেষ্টা করছে, কিছুটা ভদ্রতা দেখাবে, সভ্যতা দেখাবে। এই যে ভারত বিরোধী যে ভাব বাংলাদেশে এই মুহূর্তে রয়েছে, ভারত বিরোধী যে জিগির সেখানে উঠেছে, ভারতের যে ভূমিকা ছিল এই বাংলাদেশ তৈরির পেছনে, তা কি আর কোনোদিন মনে রাখবে বাংলাদেশ? এ তো কোনো সময় মনে হচ্ছে না এদের। এরা তো মনে করছে যে ওরা এটা পড়ে পাওয়া 14 আনার মতো ওরা স্বাধীন হয়ে গিয়েছিল। ভারতের ভূমিকা ছিল, আমরা ওদের আশ্রয় দিয়েছিলাম। ওই সময় পাক সেনাবাহিনীর গুলির সামনে দাঁড়িয়ে যে নারী, শিশু, সাধারণ মানুষ যেভাবে লাঞ্ছিত হয়েছে, খুন হয়েছে হাজার হাজার মানুষ, তারা যখন লক্ষ লক্ষ মানুষ যখন এই দেশে ফেরত চলে এলো, এই সমস্ত মানুষগুলিকে আমরা এখানে আশ্রয় দিয়েছি।
খাবার দিয়েছি, আমরা তাদের বুকে টেনে নিয়েছিলাম, ওদের সহায়তা করার সময় ওদের পাশে আমরা ছিলাম। এই যে 1971 সালের 7ই মার্চের পর থেকে যত মানুষ ভারতবর্ষে চলে এসেছিল বাংলাদেশ থেকে, আমরা তো তাদের খেদিয়ে দেইনি, তাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করিনি, তাদের আশ্রয় দিয়েছি, তাদের নানাভাবে সাহায্য করেছি। এবং এটা সমস্ত পৃথিবীর ইতিহাস জানে যে ডিসেম্বরের 2 তারিখ থেকে যে লড়াই শুরু হয়েছিল ভারত বাংলাদেশের, সেই লড়াইতে ভারতের ভূমিকা কি ছিল প্রকাশ্যে, এটা তো কোন গোপনে কিছু হয়নি। ভারত ইচ্ছে করলে সেই দেশটাকে নিজের দখলে রাখতে পারত, তা করেনি। তাদের স্বাধীনতা প্রথম স্বীকৃতি দিয়েছে ভারত সরকার। তারা এই ইতিহাস তারা ভুলে গেছে। ভুলে গিয়ে এখন ভারতের জনগণকে লাঞ্ছিত করার চেষ্টায়, ভারতের অভিমানকে লাঞ্ছিত করার চেষ্টায় এখন জাতি, আমাদের যে গর্ব, আমাদের যে শ্রদ্ধার জায়গা, আমাদের জাতীয় পতাকাকে তারা অপমানিত করার রাস্তায় নেমেছে। এটা ভয়ঙ্কর রকমের চক্রান্ত ভারতের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে। ভারত সরকারের মুখ খোলা উচিত। বেশ, ধন্যবাদ মণিময় দা। কথা বলছিলাম, টেলিফোন লাইনে ছিলেন সাংবাদিক মণিময় রয়। তবে এই বিষয়ে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মধ্যে যে ক্ষোভ বাড়ছে এবং ভারতের স্বাভিমান, ভারতের ঐতিহ্য, গর্ব, ভারতের গর্বের জাতীয় পতাকা, তাকে যেভাবে অপমানিত করা হচ্ছে বাংলাদেশ জুড়ে, তাতে ভারত সরকার মুখ খুলুক। একদিকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিকে কেন্দ্র করে যেভাবে উত্তাল হয়েছে এই দেশ, ঠিক একই রকম ভাবে বাংলাদেশের পতাকাকে যেভাবে, বাংলাদেশের মাটিতে ভারতের পতাকাকে যেভাবে পদদলিত করা হচ্ছে, তাতে করে ভারত সরকার মুখ খুলুক। এবার এই দাবি উঠে আসছে বিভিন্ন মহল থেকে। টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল। গতকালকের পর আজকে আবারও একই ছবি, ভারতের পতাকা ফের সেখানে পদদলিত, সেখানে ধুলোয় মিশিয়ে দেওয়া হলো বাংলাদেশের মাটিতে। কি বলবে, কি চলছে এগুলো সে দেশে? দেখো, ভারতের পতাকাকে আবার নোয়াখালীতে যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ভারত এবং ইসরায়েল দুটি দেশের পতাকা রয়েছে। দুটি দেশের পতাকা পায়ের নিচে রেখে সেখানে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে ছাত্রছাত্রীরা। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশি ছাত্রদের অসভ্যতাতে এবার ভারতের সাধারণ মানুষের একটা কিন্তু তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশের যদি মানুষরা, এবার সাধারণ মানুষরা যখন এই দেশে আসবেন, তারপর তাদেরকে দেখে যদি ভারতের জনগণ যদি রিয়াক্ট করে, তাহলে তার দায় কি ভারতীয় জনগণের উপর পড়বে? এটাই কিন্তু হচ্ছে। অর্থাৎ বাংলাদেশি ছাত্রছাত্রীরা ভারতের বিরোধী হতেই পারে, ভারতের তারা নাই পছন্দ করতে পারে, সেটা তাদের দেশের নিজস্ব একেবারে ব্যাপার, তাদের নিজস্ব অধিকার। তো সেই অধিকার মানে এই নয় যে কোনো দেশের জাতীয় পতাকার উপর দিয়ে তারা পায়ে হেঁটে যাবে, তার মানে এই নয়। একেবারে চূড়ান্ত অসভ্যতার জায়গায় পৌঁছে গেছে এই বাংলাদেশের ছাত্রছাত্রীরা। এবং বাংলাদেশের সিভিল সোসাইটি, এই যারা একটু এই ইউনূস সরকারের আশেপাশে ঘোরাফেরা করছেন, তারা এই ছবি দেখার পর কেন চুপ করে বসে আছেন তা নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠছে যে একটা রাষ্ট্রের সিভিল সোসাইটি কি এইভাবে নীরব দর্শকের মতো বসে থাকতে পারেন? দুটি দেশের জাতীয় পতাকাকে যেভাবে তারা অবমাননা করছে, তাতে আগামী দিনে বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের সম্পর্কের দ্বিপাক্ষিক যে সম্পর্ক, সেটা আরো খারাপ হবে। এই বাংলাদেশে আরো একটা প্রশ্ন, যিনি এখন বাংলাদেশের ক্ষমতায় রয়েছেন ইউনূস, তিনি তো নোবেল জয়ী, তিনি কি এভাবেই নোবেল পেয়েছিলেন? তার কি ভেতরে তাহলে এই শিক্ষাই রয়েছে যে অন্য দেশকে অপমান করা? দেখো, ইউনূসের কোনো শিক্ষা দীক্ষা নেই। যদি তিনি ইউনূসের শিক্ষা দীক্ষা থাকতো, দেখো ইউনূস নোবেল পুরস্কার, কিছুক্ষণ আগে আমাদের একটা প্রতিবেদনে ট্রাম্প তার নোবেল পুরস্কার নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছে। আমরা সবাই জানি, সারা বিশ্ব জানে ইউনূস নোবেল পুরস্কার কিসে পেয়েছে। ইউনূসকে তার নিজের দেশে বলা হয় সুদখোর, একেবারে সুদখোর, কোট করছি, তাদের দেশেই বলা হয় সুদখোর। সেই সুদখোর একেবারে এখন প্রধানমন্ত্রী হয়েছেন। আর সেই সুদখোর তার আমলে একটা কোম্পানিকে, একটা বাংলাদেশের কোনো কোম্পানিকে বিশ্বের 10 নম্বরে পৌঁছাতে পারেনি। তো সেই সুদখোর একটা দেশকে কিভাবে বিশ্বের প্রথম 50-এর মধ্যে পৌঁছাবে, এটা তো আলাদা পাঠ। অন্যদিকে যদি দেখো যে বিজ্ঞান এবং প্রযুক্তি, আচ্ছা এই যে নোয়াখালীর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সারা বিশ্বের কাছে এমন কোন বাংলাদেশি ছাত্রছাত্রীরা, তারা কি এমন কোনো কিছু দিতে পেরেছে যাতে গোটা পৃথিবী উপকৃত হয়েছে? একেবারে দিতে পারেনি। অর্থাৎ তাদের বিশ্ববিদ্যালয়গুলি একেবারে জঙ্গিদের আপুরঘর। তাদের বিশ্ববিদ্যালয়গুলিতে ফান্ডামেন্টালিজম ছাড়া আর যে কিছুই হয় না, সেটা কিন্তু একেবারে পরিষ্কার।
ইসরায়েলে যেখানে 90% তোমার হচ্ছে বিজ্ঞানী থাকে, সেইখানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়তে 90% মৌলবাদী থাকে। এটাই হচ্ছে দুই দেশের পার্থক্য। যেখানে তোমার হচ্ছে ভারতে কতগুলো নোবেল পুরস্কার পেয়েছে সেটা একবার বাংলাদেশিরা যদি তালিকাটা দেখে, বাংলাদেশকে অন্তত আগামী 100 বছরও এতগুলো নোবেল পাবে কিনা সন্দেহ আছে। আর ইউনুসের যে নোবেল, ইউনুস শান্তিতে নোবেল পেয়েছিল। কোন দেশে পৃথিবীতে ইউনুস শান্তি প্রতিষ্ঠা করেছে? ধরলাম বাংলাদেশে পারেনি, পৃথিবীর কোন দেশে ইউনুস শান্তি প্রতিষ্ঠা করেছে? সেই তালিকাটা কি বিশ্বের রাষ্ট্রপুঞ্জ দিতে পারবে, না ইউনুস নিজে দিতে পারবে? অর্থাৎ একটা এনজিও চালিয়ে তিনি কিছু পয়সা কড়ি কামিয়েছেন, একটা এনজিও চালিয়ে এই তোমার একটা এনজিও চালিয়ে তোমার হচ্ছে ক্লিন্টন পরিবারের তিনি পরামর্শদাতা হয়েছেন। সেখান থেকে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা এই গ্রামীণ মহিলাদের টাকা নিয়ে হিলারি ক্লিন্টনদের তিনি দিয়ে নোবেল তিনি কিনেছেন। এবং সেই নোবেলের কেনা নোবেলের আর গুণ কতটা থাকে? শিক্ষা, নিজের স্বশিক্ষায় শিক্ষিত অর্জিত নোবেল, তার একটা গুণ আলাদা থাকে, আর কেনা নোবেলের গুণ একটা আলাদা থাকে। তাই ইউনুসের কেনা নোবেলের দেশে এর চাইতে ভালো কিছু আর আশা করা যায় না। বেশ, ধন্যবাদ নীল তোমায়। অর্থাৎ বাংলাদেশ থেকে আজকের যে ছবি উঠে আসলো, ইউনুসের যে শিক্ষা দীক্ষা এবং বর্তমানে বাংলাদেশের যে আচরণ, তাকে ঘিরে আরো একবার প্রশ্ন উঠে আসছে যে ভারত বাংলাদেশের জন্য প্রাণ পর্যন্ত বিসর্জন করেছে, যে ভারতের সৈনিকরা বুক চিতিয়ে লড়াই করেছে এই বাংলাদেশের জন্য, আর সেই বাংলাদেশ থেকে আজকের প্রতিদান ভারতকে একেবারে পদদলিত করা, ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করা, তাও আবার কারা? না তারা নাকি বাংলাদেশের বর্তমানে ছাত্র সমাজ, জানিয়ে হাসছে গোটা দেশ। লজ্জিত এই বাংলাদেশকে নিয়ে গোটা দেশ, গোটা ভারতবর্ষ। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।